সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির ৪র্থ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বারে বারে কত্তা কত্তা করছি, তা বলে কেউ যেন মনে না করে যে কত্তা বিএমএ পাশ দিয়েছিল। আমার শ্বশুর লিখিনি খুব লেখাপড়া জানা আলেম মানুষ ছিল, কিন্তু কত্তা কোথা থেকে কি শিখেছিল আমি জানি না, আমাকে কোনোদিন বলে নাই। কবছর লিখিনি বাড়ি ছেড়ে বিবাগী হয়ে গিয়েছিল। নদী পেরিয়ে পূবের কোন গায়ে কোন এক পীর বাবার কাছে ফার্সি পড়ত। এই গপ্প অনেকবার শুনেছি, তবে সেসব ডান পিটেমের গপ্প, লেখাপড়ার কথা লয়। যাই হোক, আমার খালি মনে হতো এই মানুষ জানে না এমন কিছু কি ভূভারতে আছে। এই সময় সে গায়ের স্কুলে ছেলে পড়াইতো, সেটাও চাকরি ছিল কি না জানি না, পড়াইতো এই জানি। আর কত্তা আমার ছোট ছোট ছেলে দুটিকে লিয়ম ধরে পড়তে বসাইতো। একদিন দেখি বাড়ির ভেতরে এসে মায়ের সঙ্গে কি নিয়ে কথা বলছে। এমনিতে কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতো না, থাকতো তো বাইরের একটু ঘরে। বাড়ির ভেতরে এলে বুঝতে হতো গুরুতর কোনো কথা আছে। তা মায়ের সাথে কথা বলছে, আমাদের কারোর কাছে যাবার হুকুম নাই। দূর থেকে দেখছি ছেলে কি সব বলছে, আর মা খালি ঘাড় নেড়ে নেড়ে বলছে, না বাবা, তা হয় না, তা করো না। কি যে কথা হলো কিছুই বুঝলাম না। বুঝলাম রেতে হেসেলের কাজকর্ম সেরে শেকল তুলে বাইরের ঘরে যখন এলম, কত দেখলাম এখনো বিছানায় শোয় নাই, বসে আছে। খোকা বিছানায় তার অশানে ঘুমোইছে। খুব ঘেমেছে দেখছি, গলার কাছটাই ভিজে গিয়েছে। ঠান্ডা লাগবে না কি হবে, আঁচল দিয়ে ঘামটো মুছিয়ে দিছি। তখন কর্তা বললে, শোনো, কথা আছে। গলার স্বর খুব মোলায়েম, কথা কর্তা এমন করে তো বলে না। একটু অবাক হয়ে কাছে যেয়ে বসলুম। কর্তা বললে, জীবনে সুযোগ দুর্যোগ দুই আছে, সবসময় সুযোগ আসে না, আর সুযোগ আসে যেমন আচমকা, তেমনি চলেও যায় আচমকা। তা একটা সুযোগ এসেছে। 25-30 বিঘে জমি একলাটে আছে, কদিন বাদে সেটা নিলাম হবে। রায়দের জমি। রায়রা আবার কারা? রায়রা এ গায়ের জমিদার। ওদের রবরবা আমাদের ছেলেবেলায় একাধটু দেখেছি, তবে আমাদের বাপ চাচারা আরো ভালো জানতো। এখন অবস্থা খুব পড়ে এসেছে, খেতে জোটে না। তাদেরই 25-30 বিঘে জমি নিলাম হবে, 9 কড়ায় 6 কড়ায় বিকিয়ে যাবে। তা উনি আমাদের কি ভাবনা? আমরা কি ওদের কোনো উপকারে লাগবো? কথা শোনো, আমাদের এত বড় সংসার টেনে চলা খুব কঠিন। বাপজি তো সব প্রায় শেষ করে দিয়ে চলে গিয়েছে। নিলামটা ধরতে পারলে কাজ হয়। রায়দের জন্যে খারাপ লাগছে খুব, হাতি খাদে পড়েছে। মানুষের দুর্দিনের সুযোগ নিতে নাই আমি জানি, কিন্তু রায়েরা কিছুতেই এ জমি রক্ষা করতে পারবে না। আমি না নিলে আর কেউ নেবে। কথা কটি বলে কথা আমার মুখের দিকে তাকিয়ে থাকলে। আমি তো অবাক। জমি নিতে হলে নাওগা, আমাকে শুধুবার কি আছে? আমি সঙ্গে সঙ্গে বললাম, এই তো খুব ভালো কথা, নিলেম ডেকে নিতে পারলে সংসারের লেগে খুব ভালো হয়। আমাকে আবার এই কথা শুধুই কেনে? নিলাম তো আর খালি হাতে ডাকা যায় না, টাকা লাগবে না। অত টাকা কোথা থেকে পাবো? কাঁচা টাকা আমার হাতে নাই, সংসারে কারো কাছে একটি পয়সা নাই। পয়সা করে যা থাকে আমার কাছেই থাকে। খোরাকির বাইরে ধান যা আছে তা বিক্রি করে আর কত টাকা পাওয়া যাবে? বলে কর্তা আবার আমার মুখের দিকে চেয়ে রইলে। আমি ফের অবাক, টাকা পয়সার কথা আমার কাছে কেন? ও বিষয়ে তো
আমি কিছুই জানি না। আমিও কর্তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলাম। টাকার কথা আমি কি বলবো? আমার এই কথার পরে কর্তা এতক্ষণ বাদে আসল কথাটি বললে, দেখো, গয়না তুমি অনেক পেয়েছ, বাপের বাড়ি থেকে পেয়েছ, কর্তামার কাছ থেকেও পেয়েছ। কি হবে গয়না দিয়ে? কবার পরবে ওই ভারী গয়না? একটু বয়স হলে হয়তো আর কোনোদিন পরবে না। ওই ওজনের লোহা বাড়িতে লুকিয়ে রেখে দিয়ে ভাবলেই হলো গয়না সবই আছে। একই কথা হলো না? কথা শুনে আমি বোকার মতো তার দিকে তাকিয়ে আছি। দু একটা পড়ার মতো গয়না রেখে দিয়ে সংসারের এমন একটা কাজে বাকি গয়নাগুলো দিয়ে দিলে কি হবে তোমার? সবাই জানবে সংসার গড়ে তুলতে কোন এক পরের বাড়ির মেয়ে এই মেজ বই এত বড় কাজ করেছে। কর্তার কথা শুনে আমার চোখ ফেটে পানি এলো। এত নিষ্ঠুর, আরে এত কঠিন জান আমার স্বামীর। কলজেটা ছিঁড়ে নিলেও তো এত কষ্ট হতো না। মেয়ে মানুষের গয়না ছাড়া আর কি আছে? স্বামী চলে গেলেও গয়না থাকবে, আমার সেই গয়না এখন সব কেড়ে নেবে। চোখ ভরা পানি নিয়ে কর্তার মুখের দিকে চেয়ে দেখতে গেলাম। ঝাপসায় কিছুই দেখতে পেলাম না। তবে আমি ভব সংসারে কাঠে যে দাঁড়াবো। শুনতে পেলাম কর্তা বলছে, কেঁদো না, তুমি না দিলে আমি তোমার কাছ থেকে গয়না কেড়ে নেব না। তোমাকে দেখেই বুঝতে পারছি মেয়ে মানুষের কাছে গয়না কি। সন্তান গেলেও তারা গয়না ছাড়বে না। কর্তার এই শেষ কথাটো যেন আগুনের সেঁকা দিয়ে আমার কলজেটো পুড়িয়ে দিলে। এ কি কথা, এ কি কথা! হায় হায়! চোখের পানি তেখন তেখনই শুকিয়ে গেল। একবার ঘুমোনো ছেলের দিকে তাকালুম। বালাই ষাট, আমি 1000বার 1,00,000বার মরি তোর জানের লেগে। একবার কর্তার দিকে তাকালুম। হ্যারিকেনের আলোয় এখন তার মুখটো দেখতে পেছি। দেখি কি সেই মুখে একটু রাগ রোষ নাই। আমার দিকে চেয়ে রয়েছে যে চোখ দুটি, তাতে কি যে ভরসা! তাই বটে, তাই বটে, মেয়ে মানুষ এই রকমই বটে, নিরুপায়। আমি বললাম, গয়না সব নিয়ে যাও। আমি মন খোলসা করে বলছি, একটি গয়নাও আমি রাখতে চাই না। না না, মোটা কঙ্কন দুটো রেখে দাও, নিজে না পড়ো, ছেলের যখন বউ হবে তাকে দিয়ে দিও। সেই রেতেই একটি একটি করে সমস্ত গয়নাগাটি পুঁটুলিতে বেঁধে কর্তার হাতে তুলে দিলাম। কদিন বাদেই জানতে পারলাম রায়দের কাছ থেকে 30 বিঘে জমি নিলেমে কেনা হয়েছে। কর্তা টাকা কি করে জোগাড় করেছিল সে আমি জানি না। গয়না বিক্রি করেছিল না বন্ধক রেখেছিল তার কোনোদিন শুধুই নাই তাকে। এমন মানুষ যেদিন নিলেমে জমি পাওয়া গেল সেদিন বাড়িতে ঢুকে পেতম মাকেই ডেকে বললে, মা, সংসারে আরো 30 বিঘে জমি হলো। এই প্রথম দেখলুম আমার শাশুড়ি এগিয়ে যেয়ে ছেলের মাথায় হাত দিয়ে বললে, চিরজীবী হও বাবা, আল্লাহ তোমার হায়াত দরাজ করুক। এই বলে আঁচল দিয়ে চোখ মুছলে। অথচ রেতে যখন ঘরে গেলাম কর্তা শুধু বললে, শুনেছ তো নিলাম ডাকা হয়ে গিয়েছে। হিসেব করে তখন দেখলাম দাদির ঠেয়ে পাওয়া আমার 16 বিঘে জমি, শ্বশুরের জমি, আর এই নিলেমের জমি এক ঠাই করলে প্রায় 80-90 বিঘে জমি সংসারের হয়েছে। গায়ে এত জমি আর কারো নাই, সবারই সাধারণ অবস্থা। মুসলমান পাড়ায় 10-15 বিঘের বেশি জমি কারুর নাই, হিঁদু পাড়াতেও তাই। খুব বেশি হলে 2-4 জনার 40-50 বা 60 বিঘে। মহারাজার যে দুটি আত্মীয় এই গায়ে আছে তাদের জমি একটু বেশি বটে, তবু 60-70 বিঘের বেশি হবে না। এসব কথা কর্তার কাছেই শোনা, মনে হলে কখনো কখনো এইসব কথা বলতো। কর্তাকে সারা জীবনে কোনোদিন নেশা করতে দেখি নাই।
শখ করে কোনো সময় পান খেতে দেখেছি, তেমন সময়ে ফর্সি হুঁকো টানতেও দেখেছি। খেত না, যখন খেত তখন খুব আয়েশ করেই খেত। দামি অম্বুরি তামুক আনাতো, পানের লেগে কিমাম কিনত। দেখে মনে হতো এই বুঝি কর্তা পান ধরলে কিংবা তামুক ধরলে। কিন্তু এসব 2 মাস 3 মাস, তারপর তামুক হঠাৎ ছেড়ে দিলে, ফর্সি হুঁকোটাও কোথাও পড়ে থাকলে। এমনি আজব মানুষ। তবে এই কথা বলবো, যখন পান ধরত কিংবা হুঁকো খেত মেজাজটা খুব শরীফ থাকত। কথা যা ওই রকম সময়েই বলতো বেশি। রায়েদের জমি যে কর্তা নিলেমে কিনে নিয়েছিলে, তাতে আমার মনটু খুব খসখস করত। মাঝে মাঝে মনে হতো কর্তাও বোধহয় এই নিয়ে আমাকে দুটো কথা বলতে চায়। কাজটো সে করেছে বটে, কিন্তু সে যেন নেহাত বাধ্য হয়ে করতে হয়েছে বলেই করেছে। কথাটো এই যে, জমি কি রায়েদের থাকতো আমরা নিলেমে না ডাকলে? কর্তা একদিন এমন করে রায়েদের কথা বললে তাতে মনে হলো যেন কেচ্ছা শুনছি। ফর্সি টানতে টানতে শুরু করলে, এ গায়ে মিদার যদি কেউ থাকে তাহলে সে রায়েরা। এরা উঁচু বংশ, বামুন বংশ। গায়ের আর্ধেকটার মালিক ছিল ওরাই। যেমন উঁচু মন তেমনই বেহিসাবি খরুচে, খাওয়া পড়ায় সব উড়িয়ে দিত। কিন্তু এদের কেউই মেজাজি ছিল না, সবাই বড় ঠান্ডা মানুষ। যে যা চাইতো ধরে বসতো, দিয়ে দিত। এই করতে করতে সব শেষ করে দিলে। ছেলেপুলেরা কেউই গা ছাড়লে না, লেখাপড়া শিখলে না। চোখের সামনে দেখলাম 25-30 বছরের মধ্যে সব শেষ করে দিয়ে ফতুর হয়ে গেল। জ্ঞাতি গোষ্ঠীর অনেকেই এখন গা ছেড়ে চলে গিয়েছে। ছেলেদের কেউ কেউ কলকাতা গিয়ে বাড়ির চাকর বা রাঁধুনি বামুনের কাজ করছে। ভিটে মাটিই পড়ে আছে, সাপখোপ বাসা করেছে। মুখ থুবড়ে পড়ে আছে পাকা বাড়িঘর, পুজোর মন্দির। ছাদ ফাটিয়ে বট পাকুড় গাছ উঠেছে। বেনা ঘাস, গোয়াল লতা, কন্টিকারির জঙ্গলে কাছে যাবার উপায় নেই। এই তো অবস্থা। দেখবে আর 2 দিন বাদে ছোটরায় ঝুলি হাতে ভিক্ষে করতে বেরুবে। জমিগুলি আমি কিনলাম। খুবই খারাপ লাগে বটে, তবে নিয়তি ঢুকেছে বংশে। মানুষের সংসারে নিয়মই এই, উঠতে উঠতে আকাশে ঠেকবে মাথা, তারপরে পড়তে পড়তে একদিন মাটিতেই আশ্রয়। এ হবেই, সব বংশেই হয়। নিয়তির পথ কেউ বন্ধ করতে পারবে না। আস্তে আস্তে ফর্সি টানতে টানতে এইসব কথা একদিন কর্তা আমাকে বলেছিল। কথা বলতে পারত বটে মানুষটো, অমন আর কোথাও শুনি নাই। এসব কথা চিরকালের লেগে মাথার ভেতরে ঢুকে গেল। দেখো, কদিনের মধ্যেই জমির টাকা খেয়ে ফুরিয়ে দেবে রায়েদের ছোট তরফ। বড় বড় আয় বুড়ো মেয়েদের বিয়ে পর্যন্ত হবে না। ঠিক তাই। কদিন বাদেই শুনলুম ছোট রায় তাদের বিরাট বাড়িটো ভেঙে সেগুন কাঠের কড়ি, বর্গা, নকশা করা কাঠের সাজ আর যা কিছু আছে 9 কড়ায় 6 কড়ায় বিকিয়ে দিচ্ছে। সব ঘর ভেঙে দিয়ে এক পাশে মাত্র একটি ঘর রেখে সেখানে বাস করবে। এগ্নের এক কোণে রান্নার লেগে বানিয়ে নেবে একটু ছোট চালা ঘর। যাক্য, এই বাড়ি থেকে রায়েদের বাড়ির আর একটিও জিনিস কেনা হলো না। স্বামী সংসার নিয়ে আমার খুব গর্ব হলো। যে শাশুড়িকে জমের মতন ভয় করতাম, মুখের দিকে তাকাইতে পর্যন্ত সাহস করতাম না, সে শাশুড়ি একদিন বৈকাল বেলায় আমাকে তার ঘরে ডাকলে। খোকা তখন খানিকটা ডাগর হয়েছে, সেও সেই সময় আমার কাছে ছিল। ঘরে যেয়ে দাঁড়াইতেই শাশুড়ি আমার কাছে এসে বললে, মেতর বউ, আমি একটা কথা বলি। এই বাড়ির লক্ষ্মী তুমি, তোমার পরেই সবকিছু আবার হবে। তোমার শ্বশুরের মৃত্যুর পর সংসার ভেসে যেছিল, ছেলে মেয়ে নিয়ে অগাধ পানিতে পড়েছিলাম। আমার এই মেজো ছেলে সব আবার ফিরিয়ে আনলে। সেই ছেলের বউ তুমি,
আমি সব জানি। গায়ের গয়না খুলে দিয়েছো তুমি। আল্লাহ তোমার ভালো করবে, দোয়া করি তোমাকে। দেওর ননদ যা সবাইকে তুমি দেখো, চিরকাল ওরা তোমাকে ভক্তি করবে, মেনে চলবে। আমি জানি তোমার এই খোকা আমার বংশের মানিক, ওর হায়াত দরাজ হোক, এই দোয়াই আমি করি। এই বলে শাশুড়ি আমার মাথার উপর হাত রাখলে। ওই একবারই অমনি করে কথা বলেছিল আমার শাশুড়ি, আর কোনো দিন লয়। এমনিতে কথা প্রায় বলতোই না, পাতলা পাতলা দুটি ঠোঁট চেপে থাকতো। আমাদের সাথে যখন কথা বলতো কি কাট কাট যে লাগতো। তা সে যাজ্ঞ, সেই থেকে আমি জানি সব সময় নিজের নিজের করলে কিছুই আর নিজের থাকে না। সংসারের আয় বরকত বেড়ে গেল। কর্তা একদিন তার মাকে হিসেব করে বুঝিয়ে দিলে যে চাষের জমি সব মিলে 100 বিঘে না হলেও 80-90 বিঘে হয়েছে। আউশ জমি 20-25 বিঘে, তা থেকে আউশ ধান তো কিছু পাওয়া যাবেই। তা বাদে সম্বৎসরের জব, গম, আলু, পেঁয়াজ, তিল, সর্ষে যা যা সংসারের দরকার তা সবই পাওয়া যাবে। জমিতে আখ লাগিয়ে চৈত মাসে শাল করে যা গুড় পাওয়া যাবে তাতে সংসারের প্রয়োজন মিটিয়ে অনেকটা বেচাও যাবে। ডাল যা লাগছে, মুগ, মুসুরি, মাস, মটর, ছোলা, আইরি সব ডালই সারা বছরের লেগেই হবে। খোঁড়ো, ডিঙিলি, পটল এসব তরি তরকারিও করা যাবে। আর 70-80 বিঘে জমির আমন ধানে বছর খোরাকি তো হবেই, সংসারের দরকারে ধান কিছু বিক্রিও করা যাবে। 4-5টো নাঙলের লেগে কেনা হলো 8-10টো মোষ। এই এলাকার মাটি ভালো লয়, এঁটেল মাটি। এদিকে গরু নাঙল চলে না। ই বড় বড় স্যাঙর ওঠে জমিতে, সি স্যাঙর তোলা গরুর কম্ম লয়। হাতি হাতি মোষ দরকার। মোষের নাঙলে তোলা ওইসব স্যাঙর আবার টামনা দিয়ে ভাঙতে হয়। চাষের লেগে 1-2টো করে 8-10টো মোষ কেনা হলো। সে সাথে গরু বাছুরও বাড়তে লাগলো। বাড়িতে এত লোক, ছোট ছেলে বলতে অবশ্যই আমার খোকা। গরুর দুধ তো কম লাগে না, তাই গাই গরু অনেকগুলিন হলো। তাদের আবার এড়ে বকনা বাছুর যে কত, সব নিয়ে গোয়াল ভর্তি। পেতলের বড় বড় বালতিতে দুধ আনা হয় দুবেলা। বড় বড় লোহার কড়াইয়ে জাল দেওয়া হয় সেই দুধ। তারপর বাড়িতে পেঁয়াজের বড় পাহাড় হয়, রাখার জায়গা নাই। বাড়তি পেঁয়াজ বেচেও কোনো লাভ নাই। 2 পয়সা 4 পয়সা শের নেবেই বাকে। 5 কামরার কোঠা ঘরের একটু ঘরের মেজে পেঁয়াজ রাখা হয়েছে। সব পচে বাড়ি একদম দুর্গন্ধে ভরে গেল। শুধু পেঁয়াজ কেনে, গুড়ের অবস্থাও তাই। খানা রাধার বিরাট তামার হাঁড়িতে গুড় রাখা হয়েছে, ঘরে রাখার জায়গা নাই। পীরের এক কোণে রাখা হয়েছে, ঢাকনা পর্যন্ত নাই। একদিন সবাই দেখে কি এই বড় একজোড়া ইঁদুর মরে তার মধ্যে পড়ে রয়েছে। মাগো কি ঘিন্না! সেই গুড় ফেলে দিলে গুড়ের ঢল বয়ে গেল গোটা এগনে জুড়ে। হেকেই বলে উপচে পড়া সংসার। ধান নিয়েও কোনো বার মুশকিল হতো। অত বড় খামার, একটু 100-150 মন ধানের মরাই। 1-2টো তো লয়, 8-10টো সারা খামার জুড়ে ছেলেপুলেরা লুকোচুরি খেলতে পারত। তা এক বছর সেই খামারেও খ্যারের পালুই আর মরাই করার জায়গা থাকতো না। এইসব কথা এখনকার লোকের পেত্তয় হবে না, কিন্তু এই সবই আমি নিজের চোখে দেখেছি। বাড়িতে এইদিকে মানুষ বেড়েই যেছে। কাজের মানুষ আলাদা পাওয়া যেত না। গরিব পাড়াপড়শি, ভাই ভায়াত, আত্মীয়, বেধবা কিংবা গরিব বউরা বাড়িতে এসে থাকতো, এটো ওটো করত, 2টো খেতে পেত। গামছা দিয়ে ঢেকে বাড়িতে ভাত তরকারিও নিয়ে যেত, কিন্তু কেউ রেতে থাকতো না।
গরু মোষ মাঠে নিয়ে যাওয়া, চড়ানো, আবার বাড়িতে আনার লেগে সম্বৎসরের রাখাল রাখা হতো। মাহিন্দার থাকতো 2 জন। এ সবই কিন্তু ঘরের লোক মতন, তবে রেতে নিজের নিজের বাড়িতে ফিরে যায়, বাড়িতে কেউ থাকতে পারে না। এমনি একটা পরিবার একবার এলো ভিনগা থেকে। বাপটু কুটে, এক গাদা ছেলে মেয়ে নিয়ে মা হিমশিম খেছে। কত্তা খামারের পাশে ছোট খামারে ঘর বাঁধার লেগে তাদের জায়গা দিলে। কুটে বাপটো কঞ্চি কাবারি দিয়ে চালের ওপরে খ্যার চাপিয়ে ঘর একটো বানাইলে বটে, তা কাকেও তার চাইতে ভালোবাসা বানায়। সেই ঘরে সবারই জায়গা হলো। বড় ছেলেটো হলো মাহিন্দার, ছোটটো সে একদম ছোট, সে হলো রাখাল। বাপ ঘরের ভেতর দিন রাত শুয়ে থাকে, তামুক খায় আর কাশে। 3-4টো মেয়ে নিয়ে মা মাঠে ঘাটে চড়ে বেড়ায়। তা বলে কেউ উপোস থাকতো না, 2টো ভাত সবারই জুটত। 3 মেয়ের নম্বা নম্বা চুল, কোনোদিন তেল পড়ে নাই তাতে, কটা সনের মতন রং। বৈকালবেলা মাঠও এই 3 মেয়ের চুলের উকুন বাঁচতে বসত, আর তারা নড়লেই পিঠে মারত গুম গুম করে কিল। খেতে পেলে তবেই না এমন করে উকুন বাসা। ছোটছাটা কাজের মানুষ আরও ছিল। 3-4 আনা দৈনিক মজুরিতে সারাদিনের লেগে মুনিশ 2টো একটো পেরাই দিন থাকত। তারাও সব গরিব আত্মীয় স্বজন। পানি খাবার বেলা ভরপেট বাসি ভাত, নাইলে মুড়ি, আর দুপুর বেলায় ভরপেট গরম ভাত এদের জোগাতেই হতো। এইসব হলো সারা বছরের ব্যবস্থা। কিন্তু বর্ষাকালে ধান রোপার সময় আর পৌষ মাসে ধান কাটার সময় একদম আলাদা ব্যবস্থা। তখন 10 থেকে 15 জনা মুনিশ প্রত্যেক দিন কাজ করত। আবাদের সময় টানা 20-25 দিন থেকে 1 মাস পর্যন্ত তাদের থাকতে হতো। ধান কাটার সময়ও তাই, শেষ না হওয়া পর্যন্ত তারা থাকত। অত লোক কোথা পাওয়া যাবে? ভিন গাঁ থেকে, উত্তরের সব গরিব গাঁ থেকে আসতো মুনিশরা। তা বাদে সেই কোথা ছোটনাগপুরের দুমকা জেলার সাঁওতালদের এলাকা থেকে সাঁওতাল মেয়ে মরদ আসতো কাজের লেগে। বর্ষাকালে ধান রোয়া হয়ে গেলে কিংবা জাড়কালে ধান কাটা শেষ হলে এরা আবার সব নিজের নিজের জায়গায় ফিরে যেত। কর্তার ভাইরা চাষবাসের কাজ দেখাশোনা করতো বটে, কিন্তু হাতে মাটি লাগাতো না কেউই। একমাত্র আমার সেজো দেওর নিজের হাতে কিছু কিছু কাজ করত, কিন্তু কর্তাকে তেমন কেউ দেখতেই পেত না। তবু এত বড় যজ্ঞী সেই সামলাত। সারাদিন সে বাড়িতে না থাকলেও গায়ে পেরাই থাকত। স্কুল ছিল, কর্তামার বাড়ি ছিল, শহরেও যেত মাঝে মাঝে। শহরে গেলে ধোপ দরস্ত জামা কাপড় পরে ভোরবেলায় বেরিয়ে যেত, ফিরত রেতে। জামা কাপড় আর কি, এই ধুতি আর শার্ট, কখনো কখনো পিরেন, শীতকালে কাশ্মীরি শাল, এসবই পরত। কিন্তু যেখানেই যাক রেতে ফেরা চাই। সেরকালেই দেখে এলুম রাত কখনো বাইরে কাটাতো না। মেঘ ঝড় বৃষ্টি কোনো কিছুই মানামানি নাই। শতেক বিপদ ঘাড়ে নিয়ে হলেও বাড়ি ফিরবে। 1 কোষ দূরে রেল স্টেশন, সেখানে যাবার পথঘাট নাই বললেই চলে। মাঝে মাঝে ধানের জমির আলপথ ধরে কিংবা ডাঙা জমির বন বাদার ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো। চারদিক সাপ খোপে ভরা। গরমকালে ভয়ানক ধুলো, আর বর্ষাকালে বিপর্যয় কাদা। এরই মধ্যে সে যাতায়াত করত। বোধহয় অত কষ্ট পেয়েছিল বলেই আর বছর বাদে সুন্দর সড়ক করিয়েছিল গভর্নমেন্টকে দিয়ে। 10 গাঁয়ের যোগাযোগ হয়েছিল রেল স্টেশনের সাথে। আমরা আর কি বুঝব, কিন্তু বড় বড় মানুষ আর বড় বড় শহরের সাথে কর্তার যে যোগাযোগ হচ্ছে যেন একটু একটু বুঝতে পারতাম। তা না হলে অত শহরে যেত কেন? বাড়িতেও দেখি অচেনা অজানা লোকজন আসার কামাই নাই। আমাদের মতন মেয়ে মানুষদের অজানা অচেনা তো হবেই। কর্তাই মাঝে মাঝে বলতো,
এমন লোকও যখন তখন বাড়িতে আসে, কর্তা যাদের চেনে না। আত্মীয় কুটুম ছাড়া গায়ে ঘরে কার বাড়িতে আবার কত অচেনা লোক আসে? তাহলে এই বাড়িতে এত লোক আসবে কেন? ভয়ে আমার বুক দূর দূর করে। কি জানি এত বেগানা লোক কেন আসে এই বাড়িতে? লেখাপড়া একটু একটু যখন শিখছি, তখন কর্তা একদিন বলেছিল, ই দেশ পরাধীন। ও কথার মানে তখন কিছুই বুঝি নাই। কর্তাকে শুধিয়ে জেনেছিলাম যে ই দেশ মহারানীর রাজত্ব। ১৫০ বছর ধরে এই দেশ পরাধীন। তার মধ্যে ৩-২০ বছর ই দেশ শাসন করেছে এই মহারানী। সেই মহারানী মরেছে প্রায় ২০ বছর হলো। এখন তার ছেলে রাজা। কি আশ্চর্য! কোথাকার কোন দেশের লোক রাজা রানী হয়ে ই দেশ শাসন করছে? এসব কথার কিছুই বুঝতে পারতাম না। রানী শাসন করছে না রাজা শাসন করছে, চোখে দেখতেও পেছি না, কানে শুনতেও পেছি না। শাসন করছে তা আমার কি? আমার বিয়ের সময় শুনেছিলাম একটু যুদ্ধ হচ্ছে সারা দুনিয়া জুড়ে। সে তো শোনা কথা, যুদ্ধ কিছু দেখি নাই। তা আজকাল দেখি কর্তা বলছে সারা দুনিয়ার এই যুদ্ধ জিতে রাজালিকিনি মুসলিম জাহানের খলিফা যে দেশে থাকে সেই দেশ থেকে তাকে তাড়িয়ে দেবে। কথার কথা তেমন বুঝতে না পারলেও কেমন ভয় ভয় করতে লাগলো আমার। এসব লেগেই কি বাড়িতে অত অচেনা অজানা মানুষ আসছে? এই লেগেই কি কর্তা পেরায় প্রত্যেক দিন শহরগঞ্জে যেছে? এদিকে বাড়িতে সুখের অন্ত নাই। দুধ, ঘি, মাখন, মাছ, গোশত, তরি তরকারি, চাল ডালে ভেসে যেছে বাড়ি। ৩ দিন লোক বাড়ছে। মনীষজন, বছর কাবারি মাহিন্দারে বাড়ি ভরা। কথা আজকাল পেরাই বাড়ির ভেতরে মা বোনের কাছে আসে এটো ওটো কথা বলার লেগে। কোনোদিন এসে বলে, মা তুমি জানো বাপজির তাজি ঘোড়া ছিল, নিজের ৬ বেহারা পালকি ছিল, বাউরি পাড়ায় সোমবৎসরের জন্যে বেহারাদের ঘর ঠিক করা ছিল। সেসব কোন দিকে কি হয়ে গিয়েছে? পরচালির খুঁটিতে ঘোড়ার পুরনো জিনটা দেখি আর ভাবি সব আবার ফিরিয়ে আনতে হবে। পালকি আবার নতুন করে তৈরি করতে হবে। গীত গায়ের ছুতোর মিস্ত্রিরা ২ দিন বাদে আসবে। পুরনো পালকিটা নতুন করে ফেলব। নতুন ছাউনি হবে, নতুন ডাঁপ, নতুন রং হবে। আর ওই সঙ্গে গরুর গাড়ির নতুন একটা বড় টপ্পরও করিয়ে নেব। ঘরের কাজ করতে করতে আর চোখে চেয়ে দেখি শাশুড়ির মুখে বড্ডা খুশি। মুক্তোর মতন জিরি জিরি সাদা দাঁত দেখা যেছে কি যেছে না। ছেলের লেগে শতেক দোয়া যেন ঝরে পড়ছে চাউনি থেকে। শাশুড়ি বলছে, সে তো ভালো কথা বাবা, আমি জানি তুমি আবার সব করবে। হ্যাঁ, সব আমার নতুন করে হলো। নতুন পালকি হলো, গরুর গাড়ির নতুন সই হলো। বাইরে কাজ হতো, কাঠের গন্ধ, বাঁশের গন্ধ, রঙের গন্ধ বাড়ির ভেতর থেকেও পেতম। কাঠ চাঁচা, বাঁশ চাঁচা, বেত চাঁচার শব্দ কানে আসত। সব তৈরি হয়ে গেলে একদিন সেসব দেখেও এলম। কদিন বাদে ১-২ মাস হবে, কর্তা একদিন ঠিক দুপুর বেলায় বাড়ির ভেতরে এসে মাকে বললে, মা, ঘোড়া একটি কেনা হয়েছে, আমাদের খামারে বাঁধা আছে, আড়াল থেকে দেখবে চলো। শাশুড়ির বাইরে আসার মন ছিল না, কিন্তু ছেলে বললে আর কি করবে? বৌঝি, বেধবা ননদ সবাইকে সাথে যেতে বললে। কর্তার ভাইরা কেউ ছিল কিনা মনে পড়ছে না। পরচালির দরজায় দাঁড়িয়ে দেখল এই বড় একটা সর্ষে সর্ষে রঙের ঘোড়া খুঁটিতে বাঁধা আছে। মাহিন্দার ছোড়াটো একবার কাছে যেছে, আবার ভয়ে পিছিয়ে আসছে। ঘোড়ার নতুন সাজ, নতুন চামড়ার জিন এসবও কেনা হয়েছে। সেসবের গন্ধ পেছি, চামড়ার ক্যাঁচম্যাচ আওয়াজও পেছি। শাশুড়ি একটুক্ষণ দাঁড়িয়ে থাকলে, তারপর বাড়ির ভেতরে চলে গেলে। আর কি, সব তো ১৬ কলায় পূর্ণ হলো। সবাই এমন ভাব করতে লাগলে যেন সব গরবই আমার। মিছে বলবো না,
সে আমার খুব ভালো লাগতো। তা বলে দেমাগ আর গরব দেখানোর কোনো বাগ নাই। আমি জানতাম ওসব করতে গেলে কর্তা আমার নতিজা আর বাকি রাখবে না। চিনি তো ও মানুষকে। তা আমারও কোনোদিন ওসব করতে মন যায় নাই। আমি ছেলের মা, আমার তো আর কোনো গরব নাই। এক এই গরবই যথেষ্ট।